অমরত্ব, যার অর্থ হল মৃত্যুহীন অনন্ত জীবন। সৃষ্টির শুরু থেকে আজ অবধি অমরত্বের লোভ করেননি এমন মানুষ কমই রয়েছে। মানুষের কল্পকাহিনী এবং লোকসাহিত্যে অমরত্ব নিয়ে রয়েছে হাজারো গল্প। কালে কালে কিছু রাজা, বাদশাহ কিংবা ক্ষমতাধর ব্যক্তিবর্গ এই অমরত্ব লাভের আশায় তাদের জীবন বাজি রেখেছে। যাদের মধ্যে অন্যতম একজন হলেন অখণ্ড চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং। মাত্র ১৩ বছর বয়সেই রাজা হয়েছিলেন তিনি। ২২১ খ্রিস্টপূর্বাব্দে মাত্র ৩৮ বছর বয়সে যুদ্ধে লিপ্ত চীনের অন্যান্য সকল রাজ্য জয় করে তিনি নিজেকে চীনের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। মৃত্যুর কথা শুনতেই পারতেন না এই সম্রাট। সকল প্রাণীকেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা মানতে নারাজ ছিলেন তিনি, অন্তত নিজের বেলায়। আজীবন তাই অমরত্ব সুধার সন্ধান করে বেরিয়েছেন তিনি। চলুন অমরত্ব লাভের আশায় তার নেয়া বিভিন্ন পদক্ষেপগুলো জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। জ্ঞানার্জন মানুষের চোখ খুলে দেয়, অতীতের ঘটনা সম্পর্কে শিক্ষা দিয়ে তাকে ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করে তোলে। আর কিন শি হুয়াং ঠিক এই ব্যাপারেই ভয় পেতেন। তিনি ভাবতেন যে লোকেরা হয়তো বইপত্র পড়ে তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে বিদ্রোহ করে বসবে রাজার বিরুদ্ধে। এই জন্য ইতিহাস, কাব্য ও দর্শনের সব বই সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেছিলেন তিনি। বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই বিষয়টাই মেনে নিতে পারছিলেন না সম্রাট। তিনি চাইতেন তার রাজ্যের বিজ্ঞানীরা যেন শুধু অমরত্বের রহস্য অনুসন্ধানেই নিজেদের ব্যস্ত রাখেন, অন্য সব কিছু তার কাছে ছিল সময়ের অপচয়। একবার দুজন অ্যালকেমিস্টকে তিনি যখন অমরত্বের সুধা বানাতে বলেছিলেন, তখন এই ব্যাপারে তারা নিজেদের অপারগতা প্রকাশ করলে হুয়াং মারাত্মক ক্ষেপে গিয়েছিলেন। এই কাজে ব্যর্থতার দায়ে ৪৬০ জন বিজ্ঞানীকে তার নির্দেশে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। বিজ্ঞানীদের কাছ থেকে কোনো ফল না পেয়ে একই সাথে ক্ষিপ্ত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন সম্রাট কিং। এমন সময় তিনি খবর পান জিফু দ্বীপে জুফু নামে এক জাদুকর রয়েছেন, যিনি কিনা অমরত্ব সুধার সন্ধান দিতে পারবেন। এই কথা শুনে আর দেরি করলেন না রাজা। সাথে সাথে জুফুর সাথে দেখা করতে তিনি ছুটে গেলেন ছোট্ট সেই দ্বীপে। জুফু জানালেন যে তিনি অমরত্বের সুধা এনে দিতে পারবেন, কিন্তু এজন্য তাকে যেতে হবে পেংলাই পর্বতে। চীনের উপকথা অনুযায়ী পেংলাই পর্বত এক কাল্পনিক জায়গা, যেখানে রয়েছে ৮ জন অমর ব্যক্তির বাস। সেখানে রয়েছে ১০০০ বছর বয়সী এক লোক, যার নাম আনকি সেং। তার কাছ থেকেই এই সুধা তৈরির গোপন রহস্য সম্বন্ধে জানা যাবে। অবশেষে রাজা যেন আশার আলো দেখতে পেলেন। আর দেরি না করে তিনি তাড়াতাড়ি জুফুর জন্য কয়েকটি জাহাজের ব্যবস্থা করে দিলেন। অল্প কিছুদিন পর জুফু ফিরেও আসলেন। তিনি জানালেন যে পেংলাই পর্বত থেকে তিনি ঘুরে এসেছেন। সেখানে থাকা অমর ব্যক্তিরা সেই সুধার গোপন ফর্মুলা দিতে রাজিও হয়েছেন। তবে এই জন্য বিনিময়ে তারা ৬০০০, মতান্তরে ৫০০০ অবিবাহিত বালক বালিকাকে চেয়েছেন। রাজা সরল মনে কথাগুলো বিশ্বাস করে ফুঁকে সবই দিলেন। আনুমানিক ২১৯ খ্রিস্টপূর্বাব্দে বিশাল সেই নৌবহর নিয়ে পেংলাই পর্বতের উদ্দেশ্যে বেরিয়ে যান ফু। পরবর্তী ৮ বছর ধরে রাজা কেবল ফুর ফিরে আসার জন্যই অপেক্ষা করে গেছেন। অন্যদিকে ফু সেই ছেলেমেয়েগুলোকে নিয়ে ঘুরে বেরিয়েছেন সমুদ্রের বুকে। ৮ বছর পর তিনি ফিরে এলে রাজা আবারও তার কাছে এলেন। এবার একটু চেপে ধরায় ফু জানালেন যে তারা ঠিকই পেংলাই পর্বতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন বিশাল বড় এক দানব এসে হাজির হয় সমুদ্রে। এই দানবটিকে অতিক্রম করার চেষ্টা করেও তারা পারেননি, তাই খালি হাতেই ফিরে আসতে হয়েছে। এমন কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, তবে সেই দানবটিকেই হত্যার ব্যবস্থা করা দরকার। তবে ফুর উপর বিশ্বাস কমে এসেছিল রাজার, তাই তিনি এবার নিজেই ফুকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রের সেই দানবটিকে হত্যা করতে। সাথে নিলেন রাজ্যের ঝান ও তীরন্দাজদের। একসময় তারা সত্যি সত্যি সেই দানবের দেখা পেলেন। ধারণা করা হয় যে সেই দানবটি আসলে একটি তিমি ছাড়া আর কিছুই ছিল না। রাজার তীরন্দাজ বাহিনীর হাতে সেই তিমির মৃত্যুর পর ফুয়ের হাতে আর কোনো অজুহাত ছিল না।
আনুমানিক 210 খ্রিস্টপূর্বাব্দে তিনি আবারও বেরিয়ে যান পেংলাই পর্বতের উদ্দেশ্যে। তবে এবার সেই 6000 অবিবাহিত ছেলে মেয়েদের নিয়ে আর চীনে ফিরে আসেননি তিনি। সোজাসুজি সমুদ্রপথে পালিয়ে চলে যান জাপানে। সেখানেই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিয়েছিলেন তিনি। জুফু বেরিয়ে যাবার পর সম্রাটের কাজ ছিল নিজেকে বাঁচিয়ে রাখার হরেক রকম কৌশল বের করা। ক্ষমতার শীর্ষ পদে আরোহণ করতে গিয়ে অনেক শত্রু বানিয়ে ফেলেছিলেন তিনি। তাই তখন তার কাজ ছিল যেভাবেই হোক ফিরে আসার আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই কৌশলের একটা অংশ ছিল ঘোড়ার গাড়ি। দেখা যেত খুব রাজকীয় গাড়িগুলোতে যেখানে তিনি থাকার কথা সেখানে থাকতো অন্যান্যরা, তিনি থাকতেন সাধারণ অন্য কোনো গাড়িতে, যাতে কারো নজর সেখানে না পড়ে। এই কৌশলে একবার জীবনও বাঁচিয়েছিলেন। ঝ্যাং লিয়াং নামে এক ব্যক্তির হান সাম্রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবার কথা ছিল, কিন্তু এর আগে কিন সেই রাজ্যে হামলা চালিয়ে তা দখল করে নেন এবং কেড়ে নেন সেই রাজ্যের অভিজাত ব্যক্তিবর্গের সকল পদমর্যাদা। এজন্য মারাত্মক ক্ষিপ্ত ঝ্যাং প্রতিশোধ গ্রহণে মুখিয়েছিলেন। একবার তিনি গেনবা নামের তৎকালীন চীনের সবচেয়ে শক্তিশালী লোকটিকে এই উদ্দেশ্যে নিযুক্ত করলেন। প্রায় 72.5 কেজি ভরের একটি হাতুড়ি নিয়ে গেন তখন উঠে গিয়েছিলেন একটি পাহাড়ের উপর। উদ্দেশ্য, সম্রাট এই পথ দিয়ে গেলে তার গাড়ির উপর ছুঁড়ে ফেলবেন হাতুড়িটি। যথাসময়ে গাড়ির বহর চলে আসলে রাজকীয় গাড়ির উপরেই গেন নিক্ষেপ করেন হাতুড়িটি। উপর থেকে এত ভারী জিনিসের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গাড়িটি। মারা যায় ভিতরে থাকা প্রতিটি লোক। সৌভাগ্যই বলতে হয় কিনের, কারণ তিনি ছিলেন পেছনের সাদামাটা গাড়িতে। এরপর বেরিয়ে আসে রাজার লোকজন। অসম সেই যুদ্ধে মারা যান গেন, তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ঝ্যাং। সময়ের সাথে সাথে আততায়ীর হাতে কিনের প্রাণ হারানোর আশঙ্কা পাল্লা দিয়ে বাড়তে থাকে। একসময় একান্ত প্রয়োজন না হলে প্রাসাদের বাইরে যাওয়া ছেড়ে দেন তিনি। রাজপ্রাসাদের নিচে খনন করিয়ে নিয়েছিলেন অনেকগুলো সুড়ঙ্গ পথ, যাতে করে এদিক দিয়ে যাতায়াত করেই প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়া যায়। কিনের থাকার জায়গাটি ছিল প্রায় 1 মাইলের 1/3 জুড়ে বিস্তৃত। মূল প্রাসাদকে ঘিরে ছিল আরও 10টি ভবন, যেগুলোতে সুড়ঙ্গ দিয়েই যাতায়াত করা যেত। শুধু তাই না, কিন ভাবতেন যে মৃত্যু বুঝি তার জন্য বাইরে ওত পেতে রয়েছে, তাই প্রাসাদ আর সুড়ঙ্গের বাইরে যাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিলেন তিনি ভাবতেন এভাবে করে হয়তো তার সন্ধানে থাকা অশুভ আত্মাদের থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন মারা যাওয়ার 1 বছর আগের কাহিনী। চীনে সেইবার এক উল্কাপিণ্ড এসে পড়ল। কেউ তাতে মজা করে কিনের মৃত্যু ও পরবর্তীতে বিশাল সাম্রাজ্য বিভক্ত হয়ে যাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী লিখে দিয়েছিলেন। কুসংস্কারাচ্ছন্ন সম্রাটকে জেকে ধরে মৃত্যু ভয় থেকেই পরবর্তীতে জন্ম নেয় মারাত্মক ক্রোধ। কি এমন কাজটি করেছে তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ঘোষণা দেওয়া হয় যে এমন করেছে সে যেন নিজের দোষ স্বীকার করে নেয়, না হলে এর ফল ভোগ করতে হবে সবাইকে। কেউই যখন দোষ স্বীকার করল না, তখন উল্কাপিণ্ড পতনের কাছাকাছি জায়গার সবাইকে ধরে এনে জেলে পুরে দেওয়া হয়েছিল। এরপর একে একে হত্যা করা হয় সবাইকে। রাজার লোকেরা সেই উল্কাপিণ্ডটিও ধ্বংস করে ফেলেছিল। এরপর যখন তার মনে শান্তি আসলো না, তখন তিনি ডেকে আনলেন রাজ্যের শিল্পীদের। তারা কিনের অমরত্ব সম্পর্কে গান গেয়ে শোনালে তবেই শান্ত হয়েছিল তার মন। জুফু ফিরে না আসলেও অমরত্ব সুধার খোঁজ থেকে নিজেকে নিবৃত করেননি কিন। তার রাজ্যের অ্যালকেমিস্ট ও রাজসভার অন্যান্য চিকিৎসকদের তিনি এই জিনিসটি বানানোর জন্য নিয়মিত তাগাদা দিতেন, আর তারা এক এক সময় এক এক জিনিস বানিয়ে এনে রাজাকে খেতে দিত। অমরত্ব সন্ধানী রাজা সেটাকে অমরত্বের সুধা মনে করে খেয়ে নিতেন। এভাবেই তিনি আর্সেনিকও পান করা শুরু করেছিলেন। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল 210 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর। পূর্ব চীনে এক রাজকীয় সফরে দলবল নিয়ে বেরিয়েছিলেন রাজা। নিজের রাজধানী জিয়ন ইয়াং থেকে প্রায় 2 মাসের পথের সমান দূরত্বে থাকাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চিরকাল অমরত্বের সন্ধানে থাকা এই সম্রাট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 49 বছর। অমরত্ব সুধা কিন শি হুয়াংকেও অমরত্ব দান না করলেও মৃত্যু ঠিকই উপহার দিয়েছিল। যে আর্সেনিকের দ্বারস্থ হয়েছিলেন তিনি অমরত্বের সন্ধানে, সেই আর্সেনিকই বয়ে এনেছিল তার মৃত্যু। জীবিত অবস্থায় কিন জোর গলায় বলতেন যে তার বংশধরেরা 10,000 প্রজন্ম পর্যন্ত চীনের শাসনভার পরিচালনা করবেন, কিন্তু বাস্তবতা হলো তার মৃত্যুর পর মাত্র 3 বছরের মধ্যেই শেষ হয়ে যায় সবকিছু। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।